আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন এক নিয়ে হাজির হলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। পোস্টমাস্টার ছোট গল্পটির রচয়িতা কে? পোস্টমাস্টার ছোট গল্পটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর আছে ঘ নাম্বারটা। আর একটা বিষয় জানতে হবে, এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই পোস্টমাস্টার ছোট গল্পের নায়ক ছিল কে? রতন। কে ছিল? রতন ছিল। রতন, ঠিক আছে, রতন ছিল নায়ক, এই পোস্টমাস্টার ছোট গল্পের নায়ক। আচ্ছা, তারপরে ২ নম্বর প্রশ্নটা আছে বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে? বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি আছে চন্দ্রাবতী। কে? প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। ৩ নম্বর আছে কি সন্ধি বিচ্ছেদ করুন। তিরস্কার। তিরস্কারের সন্ধি বিচ্ছেদ কি হবে? তিরস্কারের সন্ধি বিচ্ছেদ হবে তির বিসর্গ যোগ কার? তিরস্কার। যেমন পুরস্কার, কি পুরস্কার আছে না, যেমন পুর বিসর্গ যোগ কার? পুরস্কার, ঠিক আছে, এভাবে। তারপর হচ্ছে দম্পতি। দম্পতি শব্দটি কোন সমাস? হ্যাঁ, দম্পতি শব্দটি আছে দ্বন্দ্ব সমাস। কি হবে? দম্পতি শব্দটি হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। জয়াপতি। হ্যাঁ, অষ্টরম্ভা। অষ্টরম্ভা বাগধারাটির অর্থ কি? অষ্টরম্ভা এই বাগধারাটির অর্থ আছে ফাঁকি। কি? অষ্টরম্ভা বাগধারাটির অর্থ হচ্ছে কি ফাঁকি। বেহুলা লক্ষিন্দরের কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে? কোন মঙ্গল কাব্যে পাওয়া যায়? ৬ নম্বর সঠিক উত্তর আছে কি মনসা মঙ্গল কাব্যে। কি? মনসা মঙ্গল কাব্যে। আর মনসা মঙ্গল কাব্যের আদি কবি ছিলেন কে? কানা হরিদত্ত, আমরা এটা জানি। আর এই এই কাব্যের শ্রেষ্ঠ কবি ছিলেন বিজয়গুপ্ত। কে ছিলেন? বিজয়গুপ্ত। আচ্ছা, তারপর হচ্ছে ৭ নম্বর আছে কি সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে কোন শব্দটি? বংশী। এই বংশী শব্দটি সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে। ৮ নম্বর হচ্ছে শেষের কবিতা একটি কি? শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। কি? শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। সঠিক উত্তরটা হচ্ছে কি তাহলে? হ্যাঁ, ক নাম্বারটা। ৮ নম্বর সঠিক উত্তর হবে ক নাম্বারটা। আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স, এই স্বল্প সময় আপনাদের পরীক্ষাটা কিন্তু আগামী শুক্রবার শুরু হতে যাচ্ছে। তো স্বল্প সময় যদি একটা ভালো প্রস্তুতির জন্য আমার কাছে একটা স্পেশাল সাজেশন আছে। আমাদের এই সাজেশনটা আপনি যদি নিতে চান তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। সামান্য পারিশ্রমিক বিনিময়ে পিডিএফ ফাইলটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, ৯ নম্বর আছে কি নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ? নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ? এটা হচ্ছে বন্দি শিবির থেকে। ৯ নম্বর সঠিক উত্তর আছে কি ক নম্বরটা। কবি শামসুর রহমানের লেখা, কিন্তু এটা কার? কবি শামসুর রহমানের। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হয় না? এটা হচ্ছে কি বিদেশি শব্দে। কিসে? বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হয় না। ১১ নম্বর আছে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হচ্ছে কোনটা? বাউন্ডুলের আত্মকাহিনী। কি? বাউন্ডুলের আত্মকাহিনী। এইটা বাউন্ডুলের আত্মকাহিনী। কোনটি পর্তুগিজ শব্দ? ১২ নম্বরে বলা আছে কোনটি পর্তুগিজ শব্দ? পর্তুগিজ শব্দ হবে কোনটা? পর্তুগিজ শব্দ আছে আপনার চাবি। যেমন চাবি, আনারস, আলমারি, হ্যাঁ, এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ কিন্তু থাকে, পড়ে নেবেন, আর অনেক কিছু আছে। আচ্ছা, ১৩ নম্বর আছে বনলতা সেন কাব্যের কবি কে? বনলতা সেন কাব্যের কবি হচ্ছে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস। কে? জীবনানন্দ দাস। এই বনলতা সেন এই কাব্যের কবি হচ্ছে কবি জীবনানন্দ দাস। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য কি ধরনের রচনা? মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য হচ্ছে কি মহাকাব্য। কি? মহাকাব্য। সঠিক উত্তর গ নম্বরটা। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য হচ্ছে আপনার ৩ প্রকার। কি কি? সরল বাক্য, সরল, তারপর কি জটিল, জটিল, আর ৩ নম্বর আছে কি যৌগিক। ৩ নম্বর আছে যৌগিক বাক্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে ১৬ নম্বর দেখুন ইংলিশ অংশটা কি আছে? the students have submitted the report today which they plan to bring yesterday. এখানে দেখেন এটা অবশ্যই স্টার্টাস, এটা অবশ্যই কি পাস্টের হবে। তাহলে এখানে ওয়ার সাপোজ আমরা দিতে পারি না, কারণ ওয়ার পরে এটা হয়তো এটা হবে না, কারণ সাপোজ আছে। যদি এখানে সাপোজ থাকতো তাহলে কিন্তু হতো। সুতরাং বি নম্বরটা আপনার এটা তো হওয়ার প্রশ্নই যায় না, অবস্থা হবেই না, কারণ দে হচ্ছে কি দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট। কি? দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট।
তাই ভার্ব কি প্লুরাল গ্রহণ করবে, সেজন্য ওয়্যার হবে। তাহলে কি ওয়্যার সাপোজড। ওকে, 17 নম্বরটা দেখুন। 17 নম্বর বলেছে কি হ্যাভ ইউ এভার বিন দ্য লংগেস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড। আমরা জানি ভ্রমণ করার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে বি এর পরে টু বসবে, কি এভার বিন টু। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে এ নাম্বারটা। 18 নম্বর হচ্ছে উই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড উই ক্যান উইন দিস ইয়ার্স চ্যালেঞ্জ। এখানে বলা হচ্ছে যে আমরা কঠোর, উই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড, আমরা কঠোর পরিশ্রম করতে আছি, সো দ্যাট যাতে, কি সো দ্যাট অর্থ হচ্ছে কি যাতে, সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে। আচ্ছা 19 নম্বরটা দেখুন উড ইউ প্লিজ টেল আস, এখানে কি হবে এই নাম্বারটা হবে যে when the next bus comes, ঠিক আছে, এ নাম্বারটা সঠিক উত্তর এখানে কি হবে এ নাম্বারটা। 20 নম্বর হচ্ছে লেট ব্ল্যাঙ্ক গো দেয়ার। এখন লেটের পরে আপনার যে প্রনাউনগুলো আসবে এগুলো কি হবে অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে ওই অনুযায়ী এখানে আছে কি ইউ এন্ড হার, হ্যাঁ লেট ইউ এন্ড হার গো দেয়ার। তাহলে কি আছে ডি নাম্বারটা হবে সঠিক উত্তর, কি হবে ডি নাম্বারটা। 21 নম্বর আছে কি দা ওয়ার্ড ডসিল রেফার্স টু। এখানে দেখেন ডসিল শব্দ অর্থ আছে কি বাধ্য, কি ডসিল শব্দ অর্থ হচ্ছে বাধ্য বা নমনীয়, নম্র, ভদ্র। সেক্ষেত্রে এটা এই যে টেম অর্থ হচ্ছে কি, টেম অর্থ হচ্ছে নম্র, হ্যাঁ ভদ্র, শান্ত শিষ্ট, হ্যাঁ সেজন্য কোনটা টেম হবে। হ্যাঁ 22 নম্বরটা হচ্ছে কি দ্য অ্যান্টোনিম অফ ক্যান্ডিড। ক্যান্ডিড শব্দের অর্থ হচ্ছে কি সরল। এই ক্যান্ডিড শব্দের অর্থ কি সরল, ক্যান্ডিড শব্দের অর্থ হচ্ছে কি সরল। হ্যাঁ তাহলে এখানে দেখেন ফ্রাঙ্ক অর্থ সরল, স্ট্রেট ফরওয়ার্ড অর্থ সরল যে অকপটে বলে, হ্যাঁ ট্রুথফুল অর্থ বিশ্বস্ত বা সরল ব্যক্তিকে বোঝায়। তাহলে এখানে একমাত্র এর বিপরীত হবে কি অ্যান্টোনিম হবে রিজার্ভড। কি হবে রিজার্ভ শব্দের অর্থ সংরক্ষিত বা যে সহজে কিছু বলতে চায় না, নিজের ভিতর লুকিয়ে রাখে, সরল না, সেটাকে বলা হয় কি রিজার্ভড। আচ্ছা 23 নম্বরটা দেখুন উই শুড লাভ আওয়ার কান্ট্রি। এটাকে যদি আমরা ইম্পারেটিভ করি, কি বলা হয়েছে যে ইম্পারেটিভ করতে হলে আমরা দেব কি, হ্যাঁ তাহলে 23 নম্বরটা দেখেন, 23 নম্বরটা কি হবে, হ্যাঁ তাহলে অবশ্যই আমরা লেট দেব, তাই না, ইম্পারেটিভ মানে কি লেট দেব। তাহলে লেট আস লাভ আওয়ার কান্ট্রি, এটা হবে আমাদের সঠিক উত্তরটা। অ্যাটলস শব্দের অর্থ কি, এই অ্যাটলস শব্দের অর্থ আছে কিং কর্তব্য বিমূঢ়, হ্যাঁ বা কিছু করবে ভেবে পাচ্ছে না কি করবে এরকম বোঝাচ্ছে। হ্যাঁ তাহলে ফাজল এর অর্থ হচ্ছে ফাজল শব্দের অর্থ হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়। হ্যাঁ কিং কর্তব্য বিমূঢ়। হ্যাঁ আচ্ছা তারপর অফ দ্য টু বয়েজ লতিফ ইজ, কি হবে এখানে দুজনের সাথে তুলনা করছে, অবশ্যই মোর দেবো আমরা, তাহলে কি মোর ইন্টেলিজেন্ট। 26 নম্বরটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পাওয়ারের ভার্ব হচ্ছে কি ইমপাওয়ার, কি হবে ইমপাওয়ার। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড টুডে ইট উইল ড্যাশ ফ্রম নেক্সট। এখন দেখেন এখানে অ্যাডজার্ন শব্দের অর্থ হচ্ছে মুলতবি করা, কি মুলতবি, মুলতবি। এখন তাহলে অ্যাডজার্ন মানে কি দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড টুডে, কোর্ট আজকে মুলতবি করা হয়েছে, মুলতবি হয়েছে। ইট উইল রিজিউম ফ্রম নেক্সট, এটা পুনরায় আবার শুরু হবে, তাই না, সেক্ষেত্রে এখানে কি হবে সি রিজিউম। 28 নম্বর আছে ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, অতীতের, হ্যাঁ তাহলে অবশ্যই এটা সেকেন্ড কন্ডিশন, তাহলে আপনি কি দেবেন উড কুড মাইট দেবেন, তারপর ভার্বের কি হবে, তারপর ভার্বের প্রথম কি হবে উড, WOULD উড, অথবা COULD কুড, অথবা মাইট মাইট, তারপরে কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, তো ওই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এটা কারেক্ট। হ্যাঁ কি উড হেল্প হবে। হ্যাঁ 29 নম্বর আছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্টিমিডিয়েট। শব্দের অর্থ হচ্ছে কি ভয় বা ভীতু, কি ভয়, ভীতি,
ভয় ভীতি, ঠিক আছে। ভয় ভীতি। আচ্ছা, তাহলে এখানে আপনি দেখেন, তাহলে এর এটা কি হবে? ফ্রাইটেন। কি হবে? ফ্রাইটেন। দ্য ক্যাট ইজ ফন্ড এর পর প্রিপোজিশন কি বলছে? অবশ্যই ফন্ড অফ মিল্ক, মানে কি বিড়াল দুধ পছন্দ করে। ফন্ড কোনো কিছু যদি পছন্দ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেবো কি? ফন্ড অফ। কি দেবো? ফন্ড অফ। তাহলে কি বি নাম্বারটা হবে? দ্য ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক। এখানে কি পড়বে? অফ বসবে। আচ্ছা, 31 নম্বর বলা আছে কি? টপ্পা এক ধরনের কি? টপ্পা হচ্ছে এক ধরনের গান। আর টপ্পা গানের জনককে? রামনিধি গুপ্ত। টপ্পা গানের জনককে? রামনিধি গুপ্ত। আমি সাধারণ জ্ঞানগুলো একটু দ্রুত পড়ে যাচ্ছি। কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড আছে? এটা আমরা সবাই জানি, মিশরে। মুজিবনগর সরকার রাষ্ট্রপতি কি ছিলেন? মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। হ্যাঁ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এস এম কামরুজ্জামান। তাজউদ্দিন আহমদ ছিলেন কি? প্রধানমন্ত্রী। আচ্ছা, তারপর হচ্ছে মুজিবনগর সরকার, এটা দেখেন আগে আমি কিন্তু বলে গেছি, কে ছিলেন? এস এম কামরুজ্জামান। কে? এস এম কামরুজ্জামান। কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্র। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু কত? বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু আছে 72.3। কি 72.3 হচ্ছে বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু। আচ্ছা, তারপর দেখেন ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ কোনটা? প্রধান বৃক্ষ হচ্ছে কি? শাল। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে বড় প্রক্রিয়া। কি বড় প্রক্রিয়া? দিনাজপুরের পরবর্তীপুরীতে অবস্থিত। হ্যাঁ, বাংলাদেশ সবচেয়ে বড় কয়লার খনি কিন্তু ওখানেই অবস্থিত, তাই না? আমরা এটা কিন্তু জানি। আচ্ছা, তারপর সুন্দরবন সংলগ্ন জেলা কয়টা? সুন্দরবন সংলগ্ন জেলা আছে 5টা। কি সুন্দরবন সংলগ্ন জেলা আছে 5টা? 5টার ভিতরে একটা আছে, জানেন কি আছে? পটুয়াখালী। পটুয়াখালী। আচ্ছা, মুখে বলে দিই, লেখলে অনেক সময় লাগবে। পটুয়াখালী, তারপর হচ্ছে আপনার বরগুনা, খুলনা, সাতক্ষীরা, তারপরে আপনার কটা বললাম? 5টা। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কি বোঝায়? ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে হচ্ছে আপনার ম্যানগ্রোভ বনাঞ্চল হচ্ছে উপকূলীয় বন। অর্থাৎ এই ম্যানগ্রোভ বন বলতে ওই বনকে বোঝায় যেগুলো আপনার নদীর লোনা পানির জোয়ারে আপনার তলিয়ে যায়, কাদার উপরে যে পাতাহীন যে শিয়রের মতন উঠে যে গাছগুলো, ওগুলো হচ্ছে আপনার ম্যানগ্রোভ। হ্যাঁ, ওই ওই ধরনের বনাঞ্চলকে ম্যানগ্রোভ বনাঞ্চল বলে। হ্যাঁ, এটা হচ্ছে সহজ হিসেব। আচ্ছা, তারপরে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুরে অবস্থিত। কোথায়? ফরিদপুরে। 11 দফা আন্দোলন কবে হয়েছিল? 11 দফা আন্দোলন হয়েছিল 1969 সালে। কত? 1969 সালে 11 দফা আন্দোলন হয়েছিল। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10ই জানুয়ারি। বঙ্গবন্ধু কিন্তু আপনার পাকিস্তানি যে কারাগার থেকে মুক্তি পেয়ে কিন্তু 8ই জানুয়ারি। কত? 8ই জানুয়ারি। এই প্রশ্নটা আসলে তখন দিবেন কি? আবার 8ই জানুয়ারি। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হলো কি? রাজকাঁকড়া। রাজকাঁকড়া। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পায়? 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ সাধারণ পরিষদে যে আসন পায় সেটা হচ্ছে কয়টা? 167টা। কয়টা? 167টা। জাতিসংঘের নামকরণ করেন কে? থিওডর রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন থিওডর রুজভেল্ট। ঠিক আছে। আচ্ছা, তারপরে সম্প্রতি ডাবল লেখা হয়েছে। সম্প্রতি রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর দখল করে নেয়, নাম কি? আবদিপকা। আবদিপকা দখল করে নেন। রূপকল্প 21 কি? রূপকল্প 41 হলো কি? একটা পরিকল্পনা। কি? একটা পরিকল্পনা সরকারের। বাংলাদেশ মহাকাশ স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ? বাংলাদেশ 57তম দেশ হিসেবে মহাকাশে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট প্রেরণ করে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পন্ডু। আচ্ছা, মুজিববর্ষের লোগো কে ডিজাইন করেন? সব্যসাচী হাজরা। সব্যসাচী হাজরা। তারপর হচ্ছে বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? প্রথম অনারব মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। সেনেগালের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? 28(2) অনুচ্ছেদে। জাতীয় জেল হত্যা দিবস কবে? জাতীয় জেল হত্যা দিবস হচ্ছে 3ই নভেম্বর। কত? 3ই নভেম্বর।
বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে? 17 নং অনুচ্ছেদে। ভাটিয়ালি বাংলাদেশ কোন অঞ্চলের গান? এই ভাটিয়ালি বাংলাদেশের কি ময়মনসিংহ অঞ্চলের গান। কোন অঞ্চলে? ময়মনসিংহ অঞ্চলের গান। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে 5টা। কয়টা? বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে কয়টা? 5টা। এখন এই 5টা আপনি কিভাবে মনে রাখবেন? আমি একটা আপনাকে লজিক দেখিয়ে দিই। আপনি এভাবে মনে রাখবেন। আমিত্রি ম্যাপ কি? আমিত্রি, এটা লিখবেন আমিত্রি ম্যাপ। এতটুকু মুখস্থ করলে আপনি এগুলো আর ভুলবেন না। আমিত্রিতে সরে প্রথম, তাই না? এটা হচ্ছে আসাম, আসাম। তারপরে মিটা হচ্ছে কি মিজোরাম, মিজোরাম, ঠিক আছে। তারপর হচ্ছে কি ত্রিপুরা, ত্রিপুরা, ঠিক আছে। তারপর হচ্ছে কি ময়াকার, এটা হচ্ছে আপনার কি মেঘালয়। তারপর হচ্ছে কি পথ হবে কি পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। এভাবে আপনি যদি লজিক দিয়ে পড়েন না, আপনার সহজে আপনার ভুলবেন না, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের জন্য কত তারিখে গ্রেপ্তার হন? 57 নম্বর সঠিক উত্তর হবে ক, 11 মার্চ 1948। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন কবে? 23 ফেব্রুয়ারি 1969 সালে। 23 ফেব্রুয়ারি 1969 সালে, ঠিক আছে। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। ক্যাপ্টেন এম মনসুর আলী। জাতীয় শিশু দিবস পালিত কবে? 17 মার্চ। কারণ বঙ্গবন্ধুর জন্ম কত? 17 মার্চ। 17 মার্চ 1920। তো এই তারিখে কেন্দ্র করে কিন্তু জাতীয় শিশু দিবস, বঙ্গবন্ধুর জন্মদিনকে কেন্দ্র করে জাতীয় শিশু দিবস পালন করা হয়ে থাকে, ঠিক আছে। 61 নম্বর গণিত দেখি। কোন আসল 3 বছরে সুদে আসলে 460 টাকা এবং 5 বছরের সুদে আসলে 500 টাকা হয়। আসল কত টাকা? ঠিক আছে। এখানে আমরা উত্তর দেখলাম কত? 400 টাকা। তাহলে কিভাবে 400 টাকা হলো সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। আমরা সেটা একটু দেখি। দেখেন এখানে আমরা যদি এইভাবে এই গণিতটা আমরা শর্ট ভাবে করতে পারি কি, আমরা লিখতে পারি আসল প্লাস 5 বছরের সুদ কি 5 বছরের সুদ। আসল প্লাস 5 বছরের সুদ কত টাকা? 500 টাকা। বিষয়টা একটু বুঝেন, একবারে ইজি ভাবে করতে পারবেন। আবার আছে কি আসল প্লাস 3 বছরের সুদ। 3 বছরের সুদ কত টাকা? 460 টাকা। 460 টাকা। এবার আমরা কি করব? আপনার বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা সাইন পরিবর্তন করব, ঠিক আছে। এবার দেখেন আসল কেটে দিলাম। 5 থেকে 3 গেল থাকে কত? 2 বছর। কত? 2 বছর। 2 বছরের কি সুদ কি রইল এখানে? তাহলে 2 বছরের সুদ। 2 বছরের সুদ কত? 500 থেকে 460 টাকা গেল থাকে কটা? 40 টাকা। তাহলে 2 বছরের সুদ হচ্ছে, বিষয়টা বুঝেন, 40 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হবে কত? 40 ভাগ 2। অতএব আমরা যদি 3 বছর সুদ বের করি তাহলে কিন্তু হয়ে যায়। অতএব 3 বছরের সুদ, তাহলে 40 গুণন হচ্ছে 3 ভাগ হচ্ছে 2। তাহলে দেখেন এখানে কত? 20 আর 3 করি 60। কত টাকা? 60 টাকা। তাহলে এখানে আমরা দেখলাম কি 3 বছরের সুদ এবং আসল মিল আছে কত? 460 টাকা। এখান থেকে যদি আমরা এই 3 বছরের সুদ 60 টাকা বাদ দিয়ে দিই, এখান থেকে যদি আমরা ঠিক এই 60 টাকা সুদ 60 টাকা বাদ দিয়ে দিলাম, থাকবে কত টাকা? 400 টাকা। বিষয়টা বুঝছেন? আসল তাহলে 400 টাকা। আপনি এভাবে বের করতে পারেন যে 5 বছর সুদ দিয়ে যদি বের করেন তাহলে হয়। তারপরে তাহলে 5 বছর সুদ দিবি, বছরের সুদ পেয়েছি আমরা কত? 100 টাকা। 5 বছর সুদ দিবি কত? 5 কুড়ি 100 টাকা। 500 টাকা থেকে সুদ আসল 500 টাকা থেকে সুদ বাদ দিয়ে দিবেন, থাকবে 100 টাকা। 400 টাকা এখান দিয়ে আপনি বের করতে পারেন। বিষয়টা বুঝছেন? একেবারে কিন্তু ইজি। হ্যাঁ, 62 নম্বর গণিত আছে কি x + y = 12 এবং x - y = 2 হলে x এর মান কত? x y এর মান কত? এই ক্ষেত্রে আমরা দেখেন, আমরা জানি a b সূত্র জানি একটা, তাই না? x রে আমরা কি করব? x এ ধরবো a, y এ ধরবো b। a b সূত্র কি? a +
b divided 2 whole square minus a minus b divided 2 whole square। আমরা এবি সূত্র এভাবে জানি না, জানি x plus y এর মান কত পাইছি 12 ডিভাইডেড আছে 2 স্কয়ার, আর x minus y এর মান কত, এই যে 2/2 হোল স্কয়ার। এটু কিন্তু সূত্রের 2, ঠিক আছে। এটা যদি কাইটে দিই আমরা 6 দিন 12 6 স্কয়ার মাইনাস 2 কাটলে থাকে কত 1 1 এর উপর স্কয়ার, 6 কত হয় 36 মাইনাস 1 1 এর উপর স্কয়ার যা দান অনিত থাকবে, তাই না। 36 থেকে এক গেল থাকে 35। এই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে। আচ্ছা, এবার এই গণিতটা দেখুন কি বলা আছে যে একটি সংখ্যা 99 থেকে যত ছোট 497 থেকে তত বড় সংখ্যাটি কত। এই ধরনের গণিতগুলো আপনি কি করবেন, এই যত কত ছোট যত তত দিয়ে ছোট বড় থাকলে একবার শর্টকাটে কি করবেন, যোগ করে দেবেন দুইটা। 999 যোগ হচ্ছে 797 ভাগ দিয়ে দেবেন 2 দ্বারা। একবার মুখস্থ বিদ্যা এইটারে ধরবেন, একবার মুখস্থ বিদ্যা কইরা ফেলাবেন। তাহলে এখানে কত হয় 1700 দুইটা যোগ করলে 1796 ভাগ হচ্ছে কত 2, এই 2 দ্বারা ভাগ দিলে আমাদের রেজাল্ট আসবে কত 898। ভাগ দিয়ে দেখবেন আপনি 898। এই গণিতগুলো এভাবে আপনি হলে বসে শর্ট করে ফেলবেন, ঠিক আছে। 64 নম্বর গণিতটা দেখুন বলা আছে কি এই ধারাটি এটা কি সমান্তর ধারা। সমান্তর ধারা আমরা কেমনে বুঝি, যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি এক হয় সেটাকে আমরা বলি সমান্তর ধারা। তো এর সমষ্টি চাইছি, কি চাইছি, এর সমষ্টি চাইছি। তো এখানে এই ধারাটার প্রথম পদ এ আছে কি 1 এবং সাধারণ অন্তর মানে কি দুটো পদের পাশাপাশি দুটো পদের পার্থক্য এই ডি হচ্ছে আপনার কত 4 এবং শেষ পদ আছে 81। আমরা এই গণিতটা শর্টকাটে আমরা করতে পারি, প্রথমে আমরা লিখব কি পদ সংখ্যা, কি লিখবো পদ সংখ্যা। পদ সংখ্যার সূত্রটা আমি মুখে মুখে বলি, আপনি লিখে রাখবেন, নোট করে রাখবেন প্রয়োজন যদি হয় আপনার, ঠিক আছে। পদ সংখ্যার সূত্র হচ্ছে কি শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড সাধারণ অন্তর যোগ এর সাথে 1, ঠিক আছে। কিভাবে আমি একটু লিখে দিচ্ছি দেখেন। কি প্রথম হবে কি শেষ পদ কত আছে 81, এদি আপনি মনে রাখবেন কি শেষ পদ 81 বিয়োগ প্রথম পদ আছে 1, কি প্রথম পদ আছে 1 ভাগ হচ্ছে 2, এর সাথে যোগ হবে কত, ভাগ হচ্ছে সাধারণত কত 4, তাহলে হবে কি 4 আর ভাগ যোগ হবে কত এর সাথে যোগ হবে 1। এবার আমরা এটা একটু বের করে ফেলাই, এটা বের করলে দেখেন কত হয়, এখানে কত থাকে 81 থেকে 1 গেল থাকে কত 80 আর ভাগ হচ্ছে 4 যোগ হচ্ছে 1 সমান সমান এখান থেকে কত দেখেন 80 আর 4 এ যদি আমরা করি 4 এর ভাগ দিয়ে 20 আর 1 এ 21, তাহলে আমরা এটা সমান লিখতে পারি কত 21। এবার আমরা বের করব কি পদ সংখ্যা বের করলাম, এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো গড়ের প্রয়োজন, কি সংখ্যাগুলো গড় বের করতে হবে, তাহলে আমরা সমষ্টি পেয়ে যাব। আচ্ছা, গড় বের করব কিভাবে, গড়ের সূত্র হচ্ছে আপনার প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। তাহলে প্রথম পদ কত আছে দেখেন, প্রথম পদ বা শেষ পদ যে কোনো একটা লিখলে হলো, ঠিক আছে, যেহেতু ফেলছি। আর কত প্রথম পদ 1 এর ভাগ হবে কত 2 দ্বারা, ঠিক আছে। তাহলে এখানে কত হয় দেখেন 82, কত 82 ভাগ হচ্ছে 2, তাহলে কত হয় 41। এখন অতএব সমষ্টি, এখন আমরা যদি সমষ্টি বের করি, সমষ্টি হবে পদ সংখ্যা গুণন গড়, তাহলে কি 21 গুণ হচ্ছে 41, 21 আর 41 গুণন করলে কত হয় 861। এই হচ্ছে আপনার উত্তর, ঠিক আছে। এই দেখেন 65 নাম্বারটা আছে, একটি বাঁশের এত অংশ কাদায় এত অংশ পানিতে এবং অবশিষ্ট 3 অংশ যে পানির উপরে। আমরা এখানে যদি ধরি বাঁশটি সম্পূর্ণ বাঁশটি কি ধরি সম্পূর্ণ বাঁশটি বাঁশটির দৈর্ঘ্য সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য x ধরলাম। এখন দেখেন কাদায় আছে কতটুকু, কাদা এবং পানিতে আছে কত, দেখেন কাদা আমি ডাইরেক্ট করলাম, কাদায় আছে কত x এর এত অংশ মানে কি x/4 আর পানিতে আছে কত 3/5, তার মানে x এর 3/5 হবে, তাহলে কি thrice x/5, বুঝেন নাই। ধরেন x এর আমি এমনি লিখলাম, x এর কত হবে 1 এর 4, যারা না বুঝেন তাদের আমি বুঝাচ্ছি, x দ্বারা 1 রে গুণ করেন তাহলে কত x, আর x কে x আর 4, বিষয়টা বুঝছেন, ঠিক ওইভাবে ওটাও বের করবেন। হ্যাঁ, এখন এই দুইটা আমরা একটু যোগ দিই, যোগ দিলে কি ভগ্নাংশে যোগ করি, তাহলে 4 পাশে কত 20, এখানে 20 এর ভিতর 4 যে 5 বার, তাহলে 5 দ্বারা x এর গুণ করলে কত হয় 5x, তাই না। আর এখানে কত হয় 4 3 4 12x,
12x তার সমান সমান এটা সমান লিখতে পারি কি 20 আর 17x। এইটা হচ্ছে কাদা এবং পানিতে আছে। এখন আমরা দেখব অবশিষ্ট কাদা এবং পানিতে থাকার পর অবশিষ্ট কত থাকে এখানে, এইজন্য আমরা লিখব অবশিষ্ট থাকে কতটুকু, সম্পূর্ণ বাসটা হলো x, এখান থেকে কাদায় পানিতে যতটুকু আছে অতটুকু আমরা বাদ দেব। বাদ দিলে কত থাকে দেখেন, এখানে হলো 20 লসাগু করলে আর 20 দ্বারা x এর ভিতরে 20x বিয়োগ হচ্ছে 17x, এই তো তাই না। এখান থেকে তাহলে কত থাকে 20 আর 20টা থেকে 17টা গেল থাকে কটা 3x। হ্যাঁ, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে অবশিষ্ট কাদা এবং পানি থাকা অবশিষ্ট। প্রশ্নে বলা আছে অবশিষ্ট 3 মিটার, তার মানে এইটা সমান সমান 3 মিটার। তাহলে আমরা প্রশ্ন মতে কিন্তু লিখতে পারি, কি thrice x ডিভাইডেড 20 ইকুয়াল টু হচ্ছে কত 3 মিটার, বা x ইকুয়াল টু এখানে আছে কত 3 আর এই 3/20 আমরা উল্টাই দেব, 3 3 কাটা যায় থাকে কত 20। এই হচ্ছে উত্তর। তাহলে উত্তর সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত 20 মিটার। বিষয়টা বুঝছেন। ৬৬ নম্বর আছে ৬০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭:৩। ওই মিশ্রণে আর কত লিটার পানি বা চিনি মিশালে অনুপাত ৩:৭ হবে। এই গণিতটাকে আমরা যদি শর্টকাটে করি, আমরা ধরে নিলাম পানি আছে 7x, কি ধরলাম পানি আছে 7x আর চিনি আছে 3x। তাহলে এই দুইটার অনুপাত হলো কত 60 না। তাহলে আমরা লিখতে পারি 7 আর 3 কত 10x। আমি শর্টকাটে করি বুঝেন, 10x ইকুয়াল টু আমরা লিখতে পারি 60 বা x ইকুয়াল টু কত, তাহলে 6 6 × 60 তাই না, x এর মান পাইলাম আমরা 6। এখন আপনি দেখেন তাহলে এখানে পানি আছে কত 7x, তাহলে 7 গুণন x এর মান হচ্ছে 6, 6 7 42, এই হচ্ছে পানি। হ্যাঁ, তারপরে চিনি আছে কতটুকু দেখেন, চিনি হলো 3x, তাহলে 3 গুণন x এর মান হচ্ছে কত পাইলাম 6, কত 18 লিটার হলো পানি। তাহলে 42 আর 18 60 হয়ে যায়। এবার বলা আছে যে ওই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে, আমরা ধরি x লিটার মিশাতে হবে, কি ধরি x লিটার চিনি মিশাতে হবে, ধরি x লিটার চিনি মিশাতে হবে, চিনি মিশাতে হবে। তাহলে আমরা লিখতে পারি দেখেন কত, আমাদের পানি হলো 42, চিনি হলো কত 18, এখানে আমরা ধরছি যে কত মিশাবো আমরা x মিশাবো, এটার মিশালে অনুপাত হবে কত 3/7। এবার আপনি আর গুণন করেন, 3 এটা গুণ দেন, এটা গুণ দেন, 3 18 কত হয় 54, যোগ 3 দ্বারা x এর গুণ করলে thrice x ইকুয়াল টু 7 2 কত হয় 14, 4 7 28 আর 1 29, তাই না। আচ্ছা, এবারে thrice x ইকুয়াল টু 294, এই 54 ওই পাশে যায় কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এবারে thrice x ইকুয়াল টু 4 4 0, 5 আছে 9 বাকি 4 240, বা x ইকুয়াল টু 240 ভাগ হচ্ছে 3 3 8 24 0 একটা, অতএব x এর মান কত 80। তাহলে আমরা ধরছিলাম যে কি কি ধরি x লিটার মিশাতে হবে, তার মানে কি 80 লিটার, x এর মান পাইছে 80, উত্তর হবে কি, উত্তর আছে 80 লিটার চিনি মিশালে অনুপাত হবে তখন পানি এবং চিনির অনুপাত হবে 3:7, অর্থাৎ পানি হবে 3 লিটার, চিনি হবে 7 লিটার যদি 80 লিটার চিনি মিশানো হয়। ঠিক আছে। ৬৬ নম্বরটা আছে কি সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত, আমরা এই অঙ্কটা আইপিআরএন এর সূত্র দিয়ে করব। তো এখানে দেখেন তার আচ্ছা প্রথমে আমরা দেখব মুনাফার হার কমে কত 7% থেকে বাদ দেন আপনি 5%, বাদ দিলে কত হবে থাকবে 2%। হ্যাঁ, আচ্ছা এবার আমরা চাইছি মূলধন, তাহলে আইপিআরএন সূত্র দিয়ে করব। এই যে আই ইকুয়াল টু পি আর এন, তাহলে আমাদের মূলধন শেষে আমরা মূলধনটা রাখবো, তাহলে আই সমান সমান কি হবে, তাহলে নিচে থাকে কি আর এন, তাই না। এবার আপনি দেখেন আই কত, আই আছে 70 টাকা আর মুনাফার হার হলো 2%, সমান সমান আমরা লিখতে হবে 2/100, আর এন আছে 5 বছর, এই আছে 5 বছর, এন সমান সমান আমরা দিলাম 5। এবার একটু কাটাকাটি করে দেখেন এন এ কত 50 দিন 150 দেয়, এন এর 5 10 কত 50, তাহলে আমাদের কি থাকে নিচে দেখেন এখান থেকে 70, বিষয়টা বুঝেন, আর এখান থেকে 1/5
10। এবার আমাদের 70 এই ভাগ আছে গুণ হবে, 10 যাবে উপরে, 1 যাবে নিচে, তাহলে 7 একে 7, শূন্য আছে 2টা। এই আছে আমাদের মূলধন 700 টাকা। বিষয়টা বুঝছেন? একবারে ইজি কিন্তু। 68 নাম্বারটা বলা আছে কি টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ থাকবে? তাহলে টাকায় 3টি কেনে, তার মানে কি দেখেন একটির ক্রয় মূল্য আমরা লিখবো কি, একটির ক্রয় মূল্য, একটির টাকায় 3টির ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত হবে? 1-এর 3 টাকা, 1-এর 3 টাকা। আচ্ছা, তারপর একটির বিক্রয় মূল্য, এবার দেখবো একটির বিক্রয় মূল্য, একটির বিক্রয় মূল্য কত হবে? আপনার দুইটার বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য কত? 1-এর 2 টাকা। এবার আমরা দেখবো লাভ লস কত হলো, ঠিক আছে? এখন দেখেন এখানে বিক্রয় মূল্য কিন্তু বেশি, 1-এর 3 ক্রয় মূল্য, 1-এর 2 হচ্ছে বিক্রয় মূল্য বেশি না, তার মানে কি লাভ হয়েছে। সেই জন্য আমরা লিখবো কি লাভ, অতএব লাভ, ঠিক আছে? লাভ সমান সমান কি হবে তাহলে দেখেন, বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, তাই না? আচ্ছা, এটা ভগ্নাংশ যদি আমরা করি তাহলে কত হয়? 3 দুগুণে কত? 6, লসক 6, তাহলে 3, এখানে আমরা লিখবো 3, 2, 3 এর ভিতর 6 এর ভিতরে 3 3 একে 3, বিষয়টা বুঝছেন? আচ্ছা, 3 এর 2 2 একে 2, তাহলে কত পেলাম? 1-এর 6। এত টাকা লাভ হয়েছে। আমাদের চালান ছিল কত? ক্রয় মূল্য ছিল 1-এর 3 টাকা, এখান থেকে আমার হয়েছে কত? 1-এর 6 টাকা। এখন আমরা লিখবো শতকরা লাভ কত হয়, তাহলে লিখবো 1-এর 3 টাকায়, 1-এর 3 টাকা চালান কাটিয়ে লাভ পাই, 1-এর 3 টাকায় চালান কাটিয়ে লাভ হয়। লাভ হয় কত টাকা? 1-এর 6 টাকা। অতএব 1 টাকা লাভ হয়, আচ্ছা দেখেন 1 টাকা লাভ হবে কত তাহলে? এ হচ্ছে আপনার 1, 1-এর 6, তারপরে 3/1। অতএব দেখেন, অতএব 100 টাকা লাভ হয় কত সেটা আমরা দেখবো। 100 টাকা লাভ হবে কত? শতকরা চাইছে না? হ্যাঁ, 3 গুণন হচ্ছে 100। এবার 3 দুগুণে কত? 6, 50 দিনে 150 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি লাভ হয় কত? 50%। 69 নম্বর গণিত আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তার দ্বিগুণ বা বাগানের দেওয়া থাকতে পারে বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে পরিসীমা কত? আমরা প্রথমে একটু ধরি এই গণিতটা, দেখেন যে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, আমরা বিস্তারটা তাহলে প্রথম ধরবো, ধরি ঘরের বিস্তার, বিস্তার বা প্রস্থ, বিস্তার কত? বিস্তার ধরলাম x, অতএব দৈর্ঘ্য কত হবে? বলা আছে বিস্তার যা হবে তার দ্বিগুণ, তাহলে কি টুয়াইস x। তাহলে ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল কি হবে তাহলে? টুয়াইস x গুণন x সমান সমান কত? 2x স্কয়ার। এই ক্ষেত্রফল সমান সমান তো এই ক্ষেত্রফল, তাই না? তাহলে আমরা প্রশ্ন মতে কিন্তু লিখতে পারি টুয়াইস x স্কয়ার ইকুয়াল টু কত? 512, বা x স্কয়ার ইকুয়াল টু 512 ভাগ হচ্ছে 2, এটা কাটাকাটি করলে কত হয় দেখেন? x স্কয়ার ইকুয়াল টু কত? 256, 256 হয় না? আচ্ছা, বা আমরা এবার এটাকে বর্গমূল করব, ঠিক আছে? 256। আচ্ছা, তাহলে এখানে স্কয়ার রুটে কাটা যায়, তাহলে x বা x ইকুয়াল টু আমরা কত পাইলাম? 16, 16 16 256, 16 যদি বর্গমূল করি 256 হয়, ঠিক আছে? তাহলে x এর মান পাইলাম আমরা 16। এইবার দেখেন আমরা পরিসীমা বের করতে পারি, এবার চাইছে আমাদের পরিসীমা কত? পরিসীমার সূত্র আমরা জানি কি? পরিসীমার সূত্রটা কি আছে দেখেন? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার দৈর্ঘ্য কত পাইছি আমরা? আচ্ছা, আমরা একটু দৈর্ঘ্যটা বের করে নিই। আচ্ছা, এখানে এখন আমরা দৈর্ঘ্যটা একটু এই জায়গায় বের করে নিই। দেখেন দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য হচ্ছে, আর প্রস্থ ধরছিলাম আমরা কত? x।
বা বিস্তার ধরছি আমরা x, x এর মান হবে 16, তার মানে বিস্তার হচ্ছে 16। আর দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে 16 দিন 32, কত? 32। এবার পরিসীমা 20 দৈর্ঘ্য লস প্রস্থ, তাহলে 32 যোগ হচ্ছে 16, তাহলে 2, এখন কত হয় দেখেন, 6 আর 2 8, 6 আর 2 8, আর 3 এর 1 4, তাহলে 48 দিন কত হয়? 96। এই 96 মিটার হচ্ছে পরিসীমা। বিষয়টা বুঝছেন? একবার শর্টকাটে করবেন, হ্যাঁ। 70 নম্বর পয়েন্টটা বলা আছে, দেখেন একটি ট্রেন 48 কিলোমিটার বেগে চলে, 220 মিটার সেতু 30 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? এখন এখানে একটা বিষয় আপনি মনে রাখবেন যে যে সেতুটা যখন অতিক্রম করে তখন ট্রেনটা অতিক্রম করতে হয় নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, তাই না? তাহলে আমরা এখানে লিখবো, ডাইরেক্টলি লিখবো, শর্ট করে লিখবো কিভাবে, যে আপনার 1 ঘন্টা মানে ওর বেগ কত? 48 কিলোমিটার, মানে কি ঘন্টায়, তাহলে 1 ঘন্টা সমান 36 সেকেন্ড, যেহেতু সেকেন্ড আছে এই জন্য আমরা সেকেন্ড লিখবো। তাহলে 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড না? তাহলে আমরা লিখবো 3600 সেকেন্ডে ট্রেনটি যায় কত? 48 কিলোমিটার সমান কত? 48,000 মিটার, 48,000 মিটার। অতএব ট্রেনটি 30 সেকেন্ডে কত যায় সেটা বের করবো। তো 30 সেকেন্ডে যায়, তাহলে 48,000 গুণ হচ্ছে 30, আর এর নিচে যাবে কত? এই 3600। এই শূন্য শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তারপরে 3 বারং কত? 36, 4 বারং 48, শূন্য আছে 2টা, তাহলে কত পেলাম আমরা? 400। আমি আগে বলছিলাম যে ও যখন সেতু অতিক্রম করবে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুটোই করতে হবে। তাহলে আমরা যেহেতু পাইছি যে ও 1 ঘন্টায় এত যায়, কত? 400 মিটার যায়, এখান থেকে আমরা যদি সেতুটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে যাবো। অতএব ট্রেনটির দৈর্ঘ্য তাহলে 400 থেকে আপনি বিয়োগ দেবেন সেতুর দৈর্ঘ্য মিটার, সমান সমান কত হয়? 180 মিটার। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা সাজেশন নিতে চান, হ্যাঁ, স্বল্প সময়ের একটু ভালো প্রস্তুতি নেওয়ার জন্য, তাহলে আমার স্পেশাল সাজেশনটা নিতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর তারা যোগাযোগ করবেন, সামান্য পারিশ্রমিক বিনিময় দিয়ে দেবো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।